মহিলারা সাধারণত মমতাময়ী এবং কোমল হৃদয়ের হয়ে থাকে। তার কারণ হচ্ছে মহিলারা মায়ের জাত। কিন্তু আজ আমি আপনাদের এমন এক মহিলার গল্প শোনাতে চলেছি, যিনি কিনা একসময় কর্ণাটক তথা আশেপাশের এলাকায় ত্রাসের সঞ্চার করেছিল। অলিখিতভাবে এই মহিলা মোটামুটি 18 থেকে 22 জন মহিলাকে হত্যা করেছিলেন। এই মহিলার যে হত্যালীলা সম্পর্কে জানলে মহিলাদের সম্পর্কে যে প্রচলিত ধ্যান ধারণা রয়েছে সেটা কিছুটা হলেও বাধাপ্রাপ্ত হতে পারে। এই মহিলার নাম হলো কে.ডি. কেম্পাম্মা, যাকে পরবর্তীকালে সাইনাইট মল্লিকা নামে আমরা চিনতে পারি। এই মহিলা হচ্ছে ইন্ডিয়ার সর্বপ্রথম মহিলা সিরিয়াল কিলার, যাকে কিনা ফাঁসির সাজা দেওয়া হয়েছিল। কে এই কে.ডি. কেম্পাম্মা? কেনই বা তাকে সাইনাইট মল্লিকা নাম দেওয়া হয়েছিল? এই হত্যালীলার পেছনে তার মেন মোটিভ কি ছিল? এই সব প্রশ্নের উত্তর জানতে হলে আপনাকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। নমস্কার, আমি কমল, আপনারা দেখছেন ক্রেজি ক্রাইম ইউটিউব চ্যানেল। যদি আপনারা ট্রু ক্রাইম স্টোরি ভক্ত হয়ে থাকেন তবে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তবে চলুন শুরু করা যাক আজকের গল্প, কে.ডি. কেম্পাম্মা ওরফে সাইনাইট মল্লিকা। আমরা জানি জন্মগত কেউ সিরিয়াল কিলার হয়ে জন্মায় না। অর্থাৎ কে.ডি. কেম্পাম্মার ক্ষেত্রে যে সিরিয়াল কিলার হয়ে ওঠার গল্পে যে ইতিহাস, সেটার সম্পর্কে জানতে হলে আমাদের তার শৈশবে ফিরে যেতে হবে। কে.ডি. কেম্পাম্মা জন্মেছিল কর্ণাটকের কাগালিপুড়া বলে এক অখ্যাত গ্রামে। তার পিতা ছিল দিনমজদুর। দুবেলার খাবার সংগ্রহ করাই তার পক্ষে ছিল যথেষ্ট সংগ্রামের কারণ। তাহলে আপনারা বুঝতেই পারছেন যে তাদের পরিবার অর্থনৈতিক দিক দিয়ে কতটাই দুর্বল ছিল। ছোটবেলা থেকে কে.ডি. কেম্পাম্মার সিলভার স্ক্রিন অর্থাৎ রূপালী পর্দার নায়িকাদের যে জীবন যথেষ্ট আকৃষ্ট করত। ছোটবেলায় এই রূপালী পর্দার নায়িকাদের জীবন দেখে তিনি মনে করতেন যে আমি কেন দুবেলার খাবার প্রপারলি খেতে পারবো না, কেন আমি এই নায়িকাদের মতো জীবন কাটাতে পারবো না, তাদের মতো বেশভূষা করতে পারবো না, সোনা গয়না পরতে পারবো না। এটা তাকে যথেষ্ট চিন্তায় ফেলে দিয়েছিল। এইভাবে ছোটবেলা থেকেই সে লোভী এবং উচ্চাকাঙ্ক্ষী হয়ে উঠেছিল। এমন এক লোভী যে তার যে ইচ্ছা সেটা পূরণ করার জন্য যে কোনো লিমিট পর্যন্ত সে যেতে পারত। 18 বছর হওয়ার আগেই তার পিতা তার বিবাহ দিয়ে দেন। কিন্তু তার চিন্তা মতো তার স্বামী কোনো সিনেমার নায়ক বা কোনো গল্পের রাজপুত্র ছিল না। তিনি ছিলেন একটা সাধারণ টেলার। বিয়ের কিছুদিন পরেই তিনি গর্ভবতী হন এবং একটি সন্তানের জন্ম দেন। সময় গড়াবার সঙ্গে সঙ্গে তিনি আরও দুটি সন্তানের মা হয়ে যান। বর্ধিত পরিবারে চাপ সামলাবার জন্য তিনি লোকের বাড়িতে কাজ করতে থাকেন। তিনি সাধারণত বিত্তশালী লোকেদের বাড়িতেই পরিচারিকার কাজ করতেন। এই পরিচারিকার কাজ করার সময় সেখান থেকে কিছু পরিমাণ টাকা পয়সা এবং সোনা দানা তিনি চুরি করতে থাকেন এবং সেগুলিকে বিক্রি করে বেশ ভালো রকমের টাকা তিনি রোজগার করেন। সেই টাকা পয়সা নিয়ে তাই তার স্বামীকে গিয়ে রিকোয়েস্ট করেন একটা ছোটখাটো বিজনেস স্টার্ট করার জন্য। তার স্বামী এবং কেম্পাম্মা দুজনে মিলে স্টার্ট করেন একটা চিট ফান্ডের বিজনেস। তার স্বামী ওখানকার ওয়েল নোন টেলার হওয়ার কারণে সবাই তার বিজনেসে ইনভেস্ট করতে থাকে, কিন্তু দুর্ভাগ্যবশত সেই চিট ফান্ডের বিজনেসও কিছুদিন পর বন্ধ হয়ে যায়। ইন দি মিন টাইম কেম্পাম্মার যে চুরি করার যে অভ্যাস সেটাও যথেষ্ট বেড়ে গিয়েছিল। এক বিত্তশালী ঘরের পরিবারে তিনি চুরি করার সময় রেড হ্যান্ডেড ধরা পড়েন এবং বিদাদি পুলিশ স্টেশন তাকে অ্যারেস্ট করে। তাকে কোর্টে চালান করা হয় এবং তাকে 6 মাসে সাজা প্রাপ্ত হন। 6 মাসের সাজা কাটার পর তিনি যখন তার স্বামীর কাছে ফিরে আসেন তখন আশেপাশের লোকেরা সবাই তার চুরি করা এবং তার জেল হওয়ার ব্যাপারে জেনে গেছে। তার স্বামীও তাকে পরিবারে তুলতে অস্বীকার করে এবং তাকে ঘর থেকে বের করে দেয়।
তখন এক সাধারণ মহিলা, যার কাছে তার পারিবারিক সবকিছু ছিল, সেই পরিবার থেকে বিতাড়িত হওয়ার পর তিনি যথেষ্ট আঘাত পান এবং এখান থেকেই জন্ম হয় এক ভয়ঙ্কর সিরিয়াল হয়ে সে চলে আসে বেঙ্গালুরু শহরে। সেখানে সে প্রচুর কাজের সন্ধান করে এবং কাজ করেও। তিনি সোনার দোকানেও কাজ করেন কিছুদিন। সোনার দোকানে কাজ করাকালীন সেখানকার যে কারিগর, তাদের সঙ্গে তার যথেষ্ট বন্ধুত্ব হয় এবং সেখান থেকেই এক ভয়ানক রাসায়নিকের তিনি খোঁজ পান। সোনা বিশুদ্ধিকরণের জন্য এক রাসায়নিকের প্রয়োগ করা হয়, যে রাসায়নিক কোনোভাবে যদি মানুষের শরীরে প্রবেশ করে তার সঙ্গে সঙ্গে মৃত্যু হওয়া অনিবার্য। সেই রাসায়নিক আর কিছু না, তা হলো সায়ানাইড। বেঙ্গালুরুর পাশে হোসকোটে বলে একটি জায়গার মন্দিরে তার প্রথম ভিকটিমের সঙ্গে পরিচয় হয়। তার প্রথম ভিকটিম হলো মমতা রাজন, যার বয়স ছিল 30 বছর। 7-8 বছর আগে তার বিবাহ হয়, কিন্তু তার কোনো বাচ্চা হচ্ছিল না। তিনি গর্ভবতী হওয়ার জন্যই মন্দিরে এসে ভগবানের কাছে প্রার্থনা করতেন। এখানে তার সঙ্গে পরিচয় হয় কেডি কেম্পাম্মার। কেম্পাম্মা তাকে বলেন যে তিনি এমন এক রিচুয়ালের ব্যাপারে জানেন, যে রিচুয়াল পূরণ করলে তিনি অবশ্যই গর্ভবতী হবেন। রিচুয়ালের নিয়ম অনুযায়ী 3টে নিয়ম অবশ্যই তোমাকে পালন করতে হবে। 3টি নিয়মের মধ্যে প্রথম নিয়মটি হচ্ছে, তুমি এই পুজোর ব্যাপারে কাউকে বলতে পারবে না, এমনকি তোমার স্বামীকেও না। দ্বিতীয় নিয়ম হচ্ছে, তুমি সারা দিন উপোস করে থাকতে হবে এবং নিজের হাতে ভগবানের জন্য তোমাকে প্রসাদ তৈরি করতে হবে। আর তৃতীয় নিয়ম হচ্ছে, তুমি তোমার বিবাহের সময় যে অবস্থায় ছিলে, অর্থাৎ তুমি যে পরিধান পরেছিলে, যে সোনা গয়না পরেছিলে, সেই সোনা গয়না পরেই তোমাকে ভগবানের পুজোয় বসতে হবে। আপনাদের মধ্যে অনেকে হয়তো বুঝে গেছেন যে এই শর্তগুলি তিনি কেন রেখেছিলেন। যাই হোক, এইভাবে তিনি তার প্রথম ভিকটিমকে হত্যা করেন এবং সেখান থেকে প্রচুর সোনা দানা এবং ধন সম্পত্তি নিয়ে গা ঢাকা দেন। তার প্রথম হত্যাকাণ্ডটি সংঘটিত হয়েছিল 19 অক্টোবর 1999-এ, কিন্তু তারপরে তিনি কি করেছিলেন এবং কটা হত্যা করেছিলেন সেরকম কোনো রেকর্ড আমাদের কাছে নেই। কিন্তু 2006 সালে তিনি হঠাৎই অ্যাক্টিভ হয়ে ওঠেন। 2006 সালের 10 অক্টোবর থেকে 18 ডিসেম্বরের মধ্যে তিনি মোটামুটি 6 থেকে 7টি মার্ডার করেন। তার সেকেন্ড ভিকটিম হলো এলিজাবেথ বলে এক 52 বছরের মহিলা। তিনি তার নাতনির সঙ্গে সাতানুর বলে একটি জায়গায় বসবাস করতেন। হঠাৎই তার নাতনি নিরুদ্দেশ হয়ে যায়। নাতনিকে খুঁজে পাওয়ার জন্য তিনি ঈশ্বরের কাছে প্রার্থনা করার জন্য মন্দিরে যেতেন। সেখানেই তার সঙ্গে পরিচয় হয় কেডি কেম্পাম্মার এবং সরল মনে তিনি কেডি কেম্পাম্মার ফাঁদে পা দেন এবং জীবন হারান। সেম পদ্ধতিতে সায়ানাইডের মাধ্যমে কেডি কেম্পাম্মা তাকে হত্যা করেন। তার তৃতীয় ভিকটিম হলো যশোধামা বলে এক ভদ্রমহিলা, যার বয়স ছিল 60 বছর। এটি কর্ণাটকের অন্য একটি মন্দিরে সংঘটিত হয়। তিনি তার পুত্রের বিবাহের জন্য মন্দিরে যাতায়াত করতেন এবং কেম্পাম্মার ফাঁদে পা দিয়ে তিনিও জীবন হারান। তার চতুর্থ ভিকটিম হলো মুনিয়াম্মা বলে এক 60 বছরের মহিলা। তিনি ছিলেন অ্যাস্থমা রোগী। অ্যাস্থমা ঠিক করে দেওয়ার জন্য তিনি ভগবানের কাছে প্রার্থনা করতে মন্দিরে যেতেন। কেডি কেম্পাম্মা তাকে বলেন সেই রিচুয়াল পালন করলে তার অ্যাস্থমা সম্পূর্ণরূপে নির্মূল হবে এবং তিনি কেডি কেম্পাম্মা রিচুয়াল করতে যান এবং সায়ানাইড খেয়ে প্রাণ হারান। তার পঞ্চম ভিকটিম হলো পিলামা বলে এক ভদ্রমহিলা। এটা নাগপুরা বলে একটি জায়গায় সংগঠিত করা হয়। এতক্ষণে আপনারা নিশ্চয়ই কেম্পাম্মার হত্যা করার যে প্যাটার্নটি খেয়াল করেছেন। তার কারণ, কেম্পাম্মা কোনো হত্যাকাণ্ডই সেম মন্দিরে করছিল না। তিনি বেঙ্গালুর বা কর্ণাটকের বিভিন্ন মন্দিরকে টার্গেট করতেন এবং সেখানকারই হত্যাকাণ্ড সংঘটিত করতেন এবং সেই হত্যাকাণ্ডের যে রিপোর্টগুলো, সেগুলো বিভিন্ন থানায় নোটেড হতো। এই কারণে কোনো ঘটনার সাথে কোনো ঘটনার লিঙ্ক ছিল না বলেই কেম্পাম্মা ধরা পড়ছিলেন না। শুধু তাই না, কেডি কেম্পাম্মা কোনো মন্দিরে এই ঘটনা ঘটাবার আগে সেখানে তিনি তার নামও বদলে ফেলতেন। যাই হোক, এর পরে যে হত্যাকাণ্ডটি তিনি সংঘটিত করেন, সেখানে তার একটি ভুলের জন্য তিনি ধরা পড়ে যান। তার নেক্সট ভিকটিম ছিল
রেণুকা নামে এক 22 বছরের মহিলা। তার বিয়ে হয়েছিল সৌদি আরবে চাকরিরত এক প্রবাসী ভারতীয়ের সঙ্গে। সেই কারণে তিনি কর্ণাটকে তার দিদি মানির সঙ্গে বসবাস করতেন এবং এই মানির বাড়িতেই কুকের কাজ করতেন কেম্পাম্মা। কিছুদিনের মধ্যেই এই তিনজনের মধ্যে যথেষ্ট ভালো বন্ধুত্ব হয়ে যায়। এটি ঘটে 7ই ডিসেম্বর 2006 সালে। হঠাৎ করেই রেণুকা নিরুদ্দেশ হয়ে যায় এবং কেম্পাম্মাকেও খুঁজে পাওয়া যাচ্ছিল না। মানির সমস্ত সন্দেহ গিয়ে পড়ে কেডি কেম্পাম্মার ওপরে। তার কাছে কেডি কেম্পাম্মার ফটো বর্তমান ছিল। সেই ফটো নিয়ে তিনি লোকাল পুলিশ স্টেশনে গিয়ে কেম্পাম্মার নামে ডায়েরি করেন। পুলিশ অ্যাক্টিভ হয়ে ওঠে এবং রেণুকাকে খোঁজার যে পদ্ধতি সেটি চালু করে দেয়। 29 ডিসেম্বর 2006 সালে তার স্বামী সৌদি আরব থেকে ইন্ডিয়ায় ফিরে আসে এবং স্ত্রীকে খোঁজার কাজে পুলিশকে সাহায্য করতে থাকেন। কিছুদিন পরেই রেণুকাকে কর্ণাটকের এক পরিত্যক্ত এলাকা থেকে মৃত অবস্থায় উদ্ধার করা হয় এবং পোস্টমর্টমে জানা যায় তারও হত্যাকাণ্ড ঘটেছিল সায়ানাইডের মাধ্যমে। এরই মধ্যে লোকাল নিউজ পেপার এবং সংবাদ মাধ্যমে কেডি কেম্পাম্মার ছবি সম্প্রচার হতে থাকে। বেঙ্গালুরু বিভিন্ন জায়গা থেকে খবর আসে যে এই ভদ্রমহিলাকে বহু লোক চেনে, যাদের প্রিয়জনের হত্যা হয়েছিল, কিন্তু তারা যে নাম বলে তার সঙ্গে রেণুকার হত্যাকারীর নামের কোনো রকম মিল পাওয়া যায় না। অর্থাৎ কেডি কেম্পাম্মা যে হত্যাগুলি কর্ণাটকের বিভিন্ন এলাকায় সংঘটিত করেছিল, সেখানে তিনি নাম বদলে হত্যাগুলি সংঘটিত করেছিলেন। যাই হোক, এর মধ্যে 2 বছর অতিবাহিত হয়েছে। 2008 সালে হঠাৎই পুলিশের কাছে খবর আসে যে এক ভদ্রমহিলা, যিনি বিশাল মাত্রায় স্বর্ণালঙ্কার বিভিন্ন সোনার দোকানে বিক্রি করছেন। পুলিশ সঙ্গে সঙ্গে সে এলাকায় গিয়ে পৌঁছায় এবং ওখানকার এক লোকাল স্বর্ণ ব্যবসায়ীর সঙ্গে মিলে বেঙ্গালুর এক বাস স্ট্যান্ড থেকে এক ভদ্রমহিলাকে গ্রেপ্তার করা হয়। তাকে ইন্টারোগেট করে জানা যায় তিনি হচ্ছে জায়াম্মা এবং তার কাছ থেকে পুলিশ প্রচুর পরিমাণে স্বর্ণালঙ্কার এবং রূপোর গয়নাগাটি উদ্ধার করে। আরো চাপ দেওয়াতে জায়াম্মা স্বীকার করে তিনি হচ্ছেন কেডি কেম্পাম্মা। পুলিশ তার বিরুদ্ধে অ্যাকশন নেয় এবং কর্ণাটকের আশেপাশে সায়ানাইড দিয়ে হত্যাকৃত যে ঘটনাগুলো, সেগুলো মিলে একটা চার্জশিট তৈরি করে। 2012 সালে তাকে কোর্টে তোলা হয় এবং কোর্ট তাকে ফাঁসি সাজা দেয়। কিন্তু 13-14 সাল নাগাদ এই ফাঁসির সাজা লাইফ ইমপ্রিজনমেন্ট অর্থাৎ যাবজ্জীবন কারাদণ্ডে রূপান্তরিত হয়। যাবজ্জীবন সাজা কাটার সময় 2017 সালে হঠাৎই কেডি কেম্পাম্মা খবরের শিরোনামে উঠে আসেন। আপনাদের হয়তো মনে থাকবে, তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী জয়ললিতার এক বান্ধবী ছিল যার নাম হলো শশীকলা। করাপশনের চার্জে তাকে যখন জেল হেফাজতে পাঠানো হয়েছিল, সেই জেলেই পূর্ব থেকেই যাবজ্জীবনের সাজা কাটছিলেন কেডি কেম্পাম্মা। কেডি কেম্পাম্মা সেখানে শশীকলা দেবীকে যথেষ্ট সেবা শুশ্রূষা করতে থাকেন। খবর এটা রটে যায় যে কেডি কেম্পাম্মা শশীকলাকে হত্যা করতে চান। তড়িঘড়ি পুলিশ শশীকলা দেবীকে অন্য জেলে ট্রান্সফার করতে বাধ্য হন। এটি হচ্ছে ভারতবর্ষের সর্বপ্রথম মহিলা সিরিয়াল কিলারের জীবনী। কেডি কেম্পাম্মার জীবনী এতটাই রোমহর্ষক এবং ভয়াবহ ছিল যে পরবর্তীকালে তাকে নিয়ে সিনেমা, গল্প এবং বিভিন্ন বই লেখা হয়েছিল। তার মধ্যে একটি সিনেমা যেটা কন্নড় ভাষায় রচিত হয়েছিল, তার নাম ছিল সায়ানাইড মল্লিকা। সেই সিনেমাটি যথেষ্ট প্রসিদ্ধি লাভ করে। কিন্তু একটা প্রশ্নের উত্তর এখনো পর্যন্ত আপনাদের জানানো হয়নি, সেটি হলো কেডি কেম্পাম্মার নাম সায়ানাইড মল্লিকা কি করে হলো। সম্ভবত তিনি কোনো হত্যাকাণ্ড সংঘটিত করার সময় এই মল্লিকা নামটি ধারণ করেছিলেন, যার কারণে পুলিশ এবং পরবর্তীকালে প্রশাসন এই ভদ্রমহিলার নাম পরিবর্তন করে সায়ানাইড মল্লিকা রেখে দেন। এই ঘটনাগুলি সম্পর্কে আপনাদের অবগত করাবার উদ্দেশ্য একটাই, যাতে আগত বিপদ থেকে আপনারা নিজেদের সুরক্ষিত রাখতে পারেন। এবং আমার পরিবেশনা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে, তাহলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে দেবেন। আর এরকম রিয়েল ক্রাইম স্টোরি পরবর্তীকালে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন।
ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুরক্ষিত থাকবেন।